$300 মিলিয়ন পাচারের অভিযোগে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের আপডেট জানাবে পুলিশ। রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসার। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবি নিয়ে সচিবালয়ের 6 সদস্যের প্রতিনিধি দল। 25,000 টাকা দিয়ে সে তার নিজের ফ্যামিলি চালাবে নাকি তার বাবা মাকে চালাবে? বর্তমানে আমাদের দেয়ালে পিঠ থেকে ঘন কুয়াশা সহ নানা কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের একাধিক স্থানে দুর্ঘটনা। মেঘনায় যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে আহত কয়েকজন। বুয়েট ছাত্র নিহতের ঘটনায় মুবিন, মিরাজুল ও আসিফ চৌধুরীর 2 দিন করে রিমান্ড। ডোপ টেস্টে 2 আসামির মাদক গ্রহণের প্রমাণ। ইটার ব্যবসায় লাখ টাকা বিনিয়োগে মাসে 18,000 টাকা মুনাফার প্রলোভন। মাদারীপুরে কয়েকশো মানুষের টাকা নিয়ে লাপাত্তা প্রতারক। আত্মীয় স্বজন সবার কাছ থেকে আনছি, এরপর কিস্তি উড়াইও টাকা দিছি। অতি লাভের একটা প্রলোভন দেখাইয়া সে এখন আত্মগোপন করে আছে। তেল আবিবে মিসাইল হামলার পর এবার ইয়েমেনে হুতি বিদ্রোহীদের টার্গেট করে মার্কিন হামলা। ভুল করে নিজেদের যুদ্ধ বিমানই ভূপাতিত। শুভেচ্ছা, দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। নিউ ইয়র্ক ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে গেল 15 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করে দুদক। শেখ রেহানা, জয় সহ তাদের পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে হিসাব সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে এই কমিটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে ওঠা 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়াও আশ্রয়ণ সহ 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নিয়েছে দুদক। 3 সেপ্টেম্বর শেখ হাসিনা এবং তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। আর শুনানি নিয়ে সব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 15 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। শেখ হাসিনার বিরুদ্ধে এখনও ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়নি। শেষমেশ এক ব্রিফিংয়ে তথ্যটি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটর বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে কিনা সেটা প্রসিকিউশন নয়, পুলিশ নিশ্চিত করতে পারবে। ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসার। আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। এটার আপডেট জানতে হলে আপনারা যদি পুলিশ সদর দপ্তরের একজন এডিশনাল আইজিপি আছেন এনসিবির দায়িত্বে, তার কাছ থেকে এটা বিস্তারিত তথ্য জানতে পারবেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 16 অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। রোববার দুদক থেকে সকল তথ্য জানা গেছে। আনিসুল হকের হিসাবগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক বনানী শাখার 6টি হিসাবে ফিক্সড ডিপোজিট হিসেবে 5 কোটি টাকা, অন্য এক হিসাবে এসসি গোল্ডেন বেনিফিটস হিসেবে 50,81,000 টাকার তথ্য পেয়েছে দুদক। অন্যদিকে সিটিজেন ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 9টি ব্যাংক হিসাবে
15,11,83,000 টাকা মিলেছে। দুদক জানিয়েছে অনুসন্ধান চলমান রয়েছে। বর্তমানে নথিপত্র সংগ্রহ যাচাই বাছাইয়ের কাজ চলমান রয়েছে। দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলে আইন অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে। ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিএসএমএমইউ সহ সব মেডিকেলের প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। আর এই কর্মসূচিতে অংশ নিয়েছেন আবাসিক অনাবাসিক ট্রেনি চিকিৎসকরা। তারা বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেনি চিকিৎসককে 25,000 টাকা ভাতা দেওয়া হয়, আর এ টাকায় পরিবারের খরচপাতি বহন কোনোভাবে সম্ভব নয়। ভাতার পরিমাণ 50,000 টাকা করার দাবি তারা জানিয়েছেন। বলেছেন, গেল 3 বছর ধরে এই আন্দোলন চলছে। এতদিন আওয়ামী লীগ সরকার এই দাবিতে কোনো কর্ণপাত করেনি। উল্টো জামাত শিবির ট্যাগ দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে। প্রশাসনকে দ্রুততার সাথে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির দাবি তারা জানিয়েছেন, যা আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রেনি চিকিৎসকরা। আমাদের সপ্তাহে প্রায় 60 ঘন্টার অধিক ডিউটি করতে হয়। এই 60 ঘন্টার অধিক ডিউটি করার পরও আমাদের ভাতার পরিমাণটা হচ্ছে 25,000 টাকা। আজকে আমাদের কর্মসূচিটা যেটা হচ্ছে, আমাদের মেইনলি আজকে ভাতা বৃদ্ধির জন্য দাঁড়িয়েছে। এই 25,000 টাকা দিয়ে সে তার নিজের ফ্যামিলি চালাবে, নাকি তার বাবা মাকে চালাবে, নাকি অন্য কাজ করবে, এবং যাতায়াত ভাড়াও কিন্তু থাকে। বর্তমানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই, কারণ এই বাজারে আমাদের চলা অসম্ভব। ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণার পাশাপাশি এখন রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিএসএমএমইউ সহ সব মেডিকেলের প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম খোঁজ খবর রাখছেন। তাজনুর, কর্মবিরতি আর অবরোধের প্রভাব কেমন দেখছেন জানাবেন, এবং সচিবালয়ে তো প্রতিনিধি দল গিয়েছিল, সে ব্যাপারে কোনো আপডেট আছে কি? দেখুন, আপনার সবশেষ প্রশ্নের উত্তর যদি বলি যে সচিবালয় থেকে এখনো কোনো রকম ইতিবাচক কিংবা যে কোনো রকমের আপডেট এখনো পাওয়া যায়নি বলেই এই যে পেছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, শাহবাগ মোড় যেটি, সেখানে কিন্তু তাদের সেই অবরোধ কর্মসূচি এখনো তারা চালিয়ে যাচ্ছেন। একটি কথা, তাদের সচিবালয় থেকে ইতিবাচক বার্তা আসতে হবে। তাদের যেই ভাতা বৃদ্ধির যে দাবি, সেই দাবি মেনে প্রজ্ঞাপন জারি করতে হবে। তারপরেই কিন্তু তারা এই যে অবরোধ এই মুহূর্তে শাহবাগ মোড়ে তারা করেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকশো চিকিৎসক তারা কিন্তু এই মুহূর্তে এই শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং বেশ চারপাশ দিয়ে তারা গোল হয়ে দাঁড়িয়েছেন। ভোগান্তির কথা ছোট্ট করে আসলে বলতেই হয়, যেহেতু শাহবাগ রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং এখান দিয়ে আসলে বিভিন্ন গন্তব্যে যে গণপরিবহন সহ অন্যান্য যে গাড়িগুলো চলে, সেগুলো আসলে এই 1:30 থেকে শুরু হওয়া যে কর্মসূচি প্রায় 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা ধরেই বন্ধ রয়েছে। ভোগান্তির কথা তো অবশ্যই যারা কিনা বিভিন্ন গন্তব্যে যেতে চাচ্ছিলেন, বাস কিংবা অন্যান্য যে গণপরিবহনে যারা ছিলেন, তারা কিন্তু এর মধ্যে হেঁটে তাদের গন্তব্যে রওনা করেছেন, অর্থাৎ আরেকটু দূরের গন্তব্যে গিয়ে সেখানে হয়তো তারা অন্য একটা পরিবহন ধরবেন কিংবা সেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন। পুলিশের তরফ থেকে চিকিৎসকদের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তারা যেন এই অবরোধ কর্মসূচিটি প্রত্যাহার করেন, অর্থাৎ জনভোগান্তির কথা মাথায় রেখে তারা যেন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। তবে সেই বিষয়ে চিকিৎসক যারা আজকের এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তারা আসলে কোনোভাবে তাদের সঙ্গে একমত হতে পারেননি। তারা বলছেন যে তারা আজকে যে পরিস্থিতিতে এই সড়ক অবরোধের মতো সিদ্ধান্ত তাদের আসতে হয়েছে, সেই বিষয়টির যেন দ্রুত সময়ের মধ্যে সুরাহা হয় এবং তারপরেই তারা এই যে কর্মসূচিতে এই মুহূর্তে রয়েছেন শাহবাগ মোড় অবরোধ, সেই অবরোধ থেকে তারপরেই তারা এখান থেকে নিজেদের প্রত্যাহার করবেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রক্টরের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনিও সেই চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি বলেছেন যে আগেই একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, মন্ত্রণালয় থেকে যখন কিনা এক ধরনের সিদ্ধান্ত পাওয়া যাবে তখনই কেবলমাত্র এই বিষয়ে যে চূড়ান্ত রকমের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি আসবে। এর আগে আসলে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সেই অর্থে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো যাচ্ছে না। তবে চিকিৎসক যারা আজকে এই মুহূর্তে মাঠে রয়েছেন, তাদের একটি কথা, দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। শুনছিলাম, ধন্যবাদ তাজনুর।
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল ও কলেজ মাঠে বিএনপির মহাসমাবেশ আজ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেবেন। প্রায় 6 বছর পরে এই এলাকায় কোনো সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। আর সমাবেশ সফল করতে জেলা উপজেলা বিএনপি তাদের প্রস্তুতিও শেষ করেছে। এর আগে 2018 সালের 23 ডিসেম্বর এই এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছিলেন বিএনপি মহাসচিব। সাম্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরতে সীমান্তবর্তী পঞ্চগড়ে সমাবেশ করছে বিএনপি। বোদা ও দেবীগঞ্জ উপজেলার নেতাকর্মী এবং সাধারণ জনগণ ছাড়াও এই সমাবেশে আশপাশে এলাকার নেতাকর্মীরাও যোগ দিচ্ছেন। সমাবেশ থেকে মূলত নির্বাচন ঘিরেই বার্তা দিবেন বিএনপি মহাসচিব। সোমবার বিএনপি মহাসচিবের নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হবে, আর সেখানেও প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন পঞ্চগড়ে। দেখে আসতে চাই এখন কি অবস্থা সেখানে। রবিন, প্রায় তো 6 বছর পরে কোনো সমাবেশ এই এলাকায়, কটা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হবে? লোক সমাগম এখন থেকে কেমন দেখছেন? নেতাকর্মীরা নিশ্চয়ই উচ্ছ্বসিত। বৃষ্টি, বলা ছিল আনুষ্ঠানিকভাবে অনেকটা শুরু হয়ে গেছে এই সাকোয়া স্কুল মাঠের সমাবেশ, যেটি জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়, যেটিকে সাম্য, সম্প্রীতি এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি জনসভা দিয়েছে বিএনপি। সেই মাঠে বা সেই জনসভাস্থলে যারা যুক্ত হয়েছেন বেশ সুশৃঙ্খলভাবে একটা বর্ণিল সমাবেশ করার এক ধরনের উদ্যোগ চোখে পড়েছে আয়োজকদের তরফ থেকে, এবং তারা বিভিন্ন ধরনের মানুষের সম্মিলন ঘটানোর চেষ্টা করেছে এই সভায়। এটি দেশের একেবারে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে, এবং সেই সঙ্গে বলা চলে এখানে যেমন সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত ঠিক তেমনি আদিবাসীরাও রয়েছে, এবং সে কারণেই বিএনপির এই সমাবেশে তাদের সম্পৃক্ততাকে এক ধরনের গুরুত্ব দিয়ে দেওয়ার বিষয়টি আমরা আমাদের চোখে পড়েছে। এবং আয়োজকরাও বলছেন যে সকলের উপস্থিতির মধ্য দিয়ে এই সমাবেশ থেকে একটি বার্তা যাবে যে 2024-এর 5 আগস্টে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাম্প্রদায়িকতা ছড়ানোর এক ধরনের তৎপরতা ছিল, বাংলাদেশ নিয়ে মিথ্যাচার ছিল, সেসবেরই এক ধরনের জবাব মিলবে এই সমাবেশে, যেখানে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষের এক ধরনের উপস্থিতি ঘটবে, সম্মিলন ঘটবে, এবং তারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে তারই এক ধরনের প্রতিফলন থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানটায় যুক্ত হবেন, এবং তিনি কিছুক্ষণ পরেই হয়তো বা এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই তিনি ঠাকুরগাঁয়ে এসে পৌঁছেছেন, সকালবেলায় তিনি বিমানে এসেছেন, এবং এরপর সেখান থেকে এইখানেই অর্থাৎ এই পাশের ঠাকুরগাঁওয়ের পাশের জেলা এই পঞ্চগড়ে এসে এই বোদা উপজেলার সাকোয়া স্কুল মাঠে সমাবেশে যুক্ত হবে। এই জায়গাটিতে ঠিক আজকের এই দিনে 6 বছর আগে নির্বাচনী সমাবেশে এসেছিলেন বিএনপি মহাসচিব, এবং আজকের এই সমাবেশ থেকেও তিনি সরকারের প্রতি নির্বাচনী রোডম্যাপ, নির্বাচনী বিএনপির ভাবনা এবং দেশের বর্তমান সামগ্রিক অবস্থাগুলির পরিকল্পনা সেসব প্রান্তিক মানুষের কাছে যেমন তুলে ধরবেন, ঠিক তেমনি দলীয় নেতাকর্মীদের কাছেও এক ধরনের বার্তা দেবেন এমন প্রত্যাশা করা হচ্ছে। অনেক ধন্যবাদ রবিন, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। ঘন কুয়াশা, বেপরোয়া গতি সহ নানা কারণে মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের 6টি স্থানে সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে এক প্রাইভেট কার চালক মারা গেছেন, অন্তত 15 জন আহত হয়েছেন। এর মধ্যে 4টি দুর্ঘটনাই কুয়াশার কারণে হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে ঘন কুয়াশায় মহাসড়ক ঢাকা ছিল। সকাল 7টা নাগাদ একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় সিরিয়ালে দাঁড়ানো একটি প্রাইভেট কার। গাড়ি চালক ফরহাদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এছাড়া হাসারা, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার কাছে 3টি বাস, কমপক্ষে 8টি গাড়ি ও পিকআপের সংঘর্ষ হয়েছে। বেলা 12টার দিকে শ্রীনগরে কেওটখালী এলাকায় 2টি বাসের সংঘর্ষে 3 জন আহত হয়েছে। এর মধ্যে যানগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ, আর রুটগুলোয় চলাচলও স্বাভাবিক হয়েছে। এখানে অনেক কুয়াশা ছিল ভাই, গাড়ির স্পিড কম ছিল, তারপর আপনার সামনে একটা গভর্নমেন্ট একটা প্রাইভেটের পিছনে মারিছে, মারার পরে এনা পরিবহন মারিছে, তারপরে এখানে গাড়ি জমে যাওয়ার কারণে আপনি আপনার হ্যাঁ একেবারে এক গাড়ি, আমার পিছনে আরো গাড়ি ছিল, আরো গাড়ি বাই মার খেয়েছে। অবস্থাটা খুবই খারাপ অবস্থা, কিন্তু তার লাখ লাখ শুক্রিয়া যে সবাই মোটামুটি ভালো আছে। 4-5 জন লোক একটু আহত হয়েছে। আমরা দ্রুত যানজট নিরসনের জন্য কাজ করেছি, এখন মোটামুটি যানজট নিরসন নাই। এই হলো অবস্থা, প্রচন্ড কুয়াশার কারণে মূলত অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। এইমাত্র শ্রীনগর হাসপাতালে এই প্রাইভেট কারের যে ড্রাইভার ছিলেন উনি সম্ভবত মারা গেছেন, আর বাদ বাকি আল্লাহর রহমতে সবাই বেশ কিছু আহত আছে, তবে তারা আউট অফ ডেঞ্জার।
ঘন কুয়াশার কারণে সড়ক পথের পাশাপাশি নৌপথেও দুর্ঘটনা হয়েছে। চাঁদপুরের মেঘনা নদীতেই যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার রাত 2:30টার দিকে চাঁদপুরের হায়ানচর বরিশালের হিজলা সীমান্ত ঘেঁষা মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নৌ থানার ওসি ইকবাল হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া এমভি প্রিন্স আওলাদ 10 লঞ্চটি বরিশালের দিকে যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল এমভি কীর্তনখোলা 10 লঞ্চ। পথে ঘন কুয়াশায় মুখোমুখি সংঘর্ষ হয় নৌযানগুলোর। এতে করে দুটি লঞ্চের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। সামনে এবং পাশে থাকা আরোহীরাও আহত হয়েছেন। অবশ্য কারো অবস্থায় অত গুরুতর নয়। আওলাদের যাত্রীদের আরেকটি লঞ্চের মাধ্যমে বরিশাল পৌঁছে দেওয়া হয় এবং নিরাপদে এসে পৌঁছায় যাত্রীবাহী কীর্তনখোলা লঞ্চ। ঘন কুয়াশার কারণে ব্যাপার এটা খুব একটা কিছু নাই, ডাক্তার লাগছে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। জাস্ট ওইটা ওই যে আওলাদ 10-এর সম্ভবত অল্প একটু ড্যামেজ হয়েছে, গোটা লাগতে আছে কিনা কোনো যাত্রী হয়নি, মানে ক্ষতি বা লঞ্চের এমন কোনো ড্যামেজ কোনো কিছুই হয় নাই। সাগরে নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর তাপমাত্রা কমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত তুলে দেওয়া হয়েছে। আজ ও কাল তাপমাত্রা শুষ্ক থাকবে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। আর 24 তারিখের পর খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে শীতের দাপট আরও বাড়বে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ। টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদে পড়ে যাওয়া ট্রাক উদ্ধারে কার্যক্রম শুরু করছে সড়ক ও জনপথ বিভাগ এবং বিআইডব্লিউটিএ। দুর্ঘটনার একদিনের বেশি সময় পর ঘটনাস্থলে গেলেন তারা এবং নিশ্চিত করেছেন আজ থেকেই উদ্ধার কাজ শুরু হবে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্রিজটি ঠিক করতেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক আহত হলেও হেলপারের খোঁজ পাওয়া যায়নি এখনো। দুর্ঘটনার পর থেকেই ভোগান্তিতে পড়েছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারীরা। নির্দেশনা মেনে ট্রাক চালকরা কামারপাড়ার মুন্নু গেট দিয়ে আসা যাওয়া করছেন। অন্যদিকে গণপরিবহন চালকদের ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। ব্রিজটাকে আসলে তো উঠানো যাবে না, এই সরাসরি উঠানো যাবে না, কেটে কেটে উঠাইতে হবে। সেই ব্যবস্থাটা অব্যাহত থাকবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক কিন্তু এখানে ভিজিট করে গেছে, তারা দেখে গেছে, কিন্তু এটা তো তাৎক্ষণিকভাবে ট্রেনে উঠানো সম্ভব না। এটা আমাদের একটা সময় সাপেক্ষ ব্যাপার। আওয়ামী সরকারের প্রেস উইংয়ের কাজই ছিল নিউজ বন্ধ করা, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে এসব কথা তিনি বলেছেন। আরও বলেছেন, সাংবাদিকদের কাজে কপিরাইট প্রোটেকশন দিতে হবে। শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গঠনে সোচ্চার হতেও আহ্বান জানিয়েছেন প্রেস সচিব। গণমাধ্যমের বিভিন্ন ব্যর্থতা চিহ্নিত করে তার পুনরাবৃত্তি বন্ধ করার ব্যাপারেও তিনি জোর দিয়েছেন। এ সময় ত্রুটিপূর্ণ ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। আরও বলেছেন, ন্যূনতম বেতনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আইন ভঙ্গকারী প্রতিষ্ঠানকে বন্ধ করার ব্যাপারেও তিনি জোর দেন। গত 15 বছর মিডিয়া ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের মিডিয়া আমাদের জনগণকে ফেল করেছে। জনগণের কথা তারা বলে নাই, অনেক ক্ষেত্রে যেটা করেছে তাবেদারি করেছে, এবং তাবেদারি এমনই নিচু পর্যায়ে তাবেদারি হয়েছে যে এখন কেউ কেউ অনেকে বলছেন যে এদের অনেকের হাতে রক্ত আছে। উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য 75% পদ রাখার দাবিতে জনপ্রশাসন সচিবের সাথে দেখা করেছেন সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তারা। সকালে দল বেঁধে মন্ত্রণালয়ে তারা অবস্থান নেন। এ সময় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর আনোয়ারুল্লাহ জানিয়েছেন, সবাই জমায়েত হলেও এটি শোভন পর্যায়েই আছে। প্রশাসন সংস্কার কমিশন তাদের জন্য মাত্র 50% সংরক্ষণের পদ যেই প্রস্তাবনা দিতে যাচ্ছে তার বিরোধিতা করেছেন তারা। কোনো ক্যাডারকে ছোট করা হচ্ছে না দাবি করে কর্মকর্তারা বলেছেন, উপসচিব পদে আগের মতোই 75% সংরক্ষণ তারা চান। আর এজন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। পরে জনপ্রশাসন সচিব জানিয়েছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এটি এখনো চলমান আছে। যারা দাবি জানিয়েছেন তাদের নেতৃবৃন্দের সাথে এ সপ্তাহেই বসা হবে। 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন সুপারিশ জমা দেবার কথা রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের। তার আগেই নিজেদের দাবি নিয়ে হাজির হলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। কোর্টের কিছু জাজমেন্ট আছে, সেগুলোর জন্য ভায়োলেশন না হয় এবং আমরা যাতে সবাইকে মিলে সকলের পক্ষে সবাই যাতে বেনিফিটেড হয়। সবাইকে 100% করা যাবে না, কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে অথবা এগুলো তো এখনো শেপই নেয় নাই, শেপ নেবে,
সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করব। নীতিগতভাবে সিদ্ধান্ত না থাকলেও গত 2 মাসে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। এ বিষয়টিকে ভবিষ্যতের অশনি সংকেত হিসেবেই আখ্যা দিয়েছে বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে মিয়ানমারের সাথে বর্ডার যুক্ত এমন 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ইনফরমাল কনসালটেশনে মন উদ্বেগের কথা তিনি জানিয়েছেন। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। পূর্বাচলে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতারকৃত 3 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, সড়ক পরিবহন আইনে গ্রেফতার হওয়া মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তারা 5 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 2 দিন মঞ্জুর করেন বিচারক। এদিকে ডপ টেস্টের পর 2 আসামির বিরুদ্ধে মাদক সেবন ও পরিবহনের মামলা দিয়েছে রূপগঞ্জ পুলিশ। 20 ডিসেম্বর রাতে পূর্বাচলে রাস্তার পাশে পুলিশের চেকপোস্টে দাঁড়ানো মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। ঘটনাস্থলেই প্রাণ হারান বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ আর মেহেদি হাসান ও অমিত সাহা আহত হয়। দুর্ঘটনা না, এটা হচ্ছে একটি নৃশংস হত্যাকাণ্ড। একজনকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন, মাসুদকে। আর যে বাকি 2 জন আছে তারা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। সড়ক পরিবহন আইনের মামলায় তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদল কর্মী হুমায়ুন কবির নিহতের ঘটনায় মামলা হয়নি, কেউ ধরাও পড়েনি। পুলিশ বলছে জড়িতদের শনাক্তে কাজ চলছে আর মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হুমায়ুন কবির মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে সদর উপজেলার পাঁচদোনায় ব্যাডমিন্টন খেলার সময় হুমায়ুনকে ডেকে নিয়ে যায় কয়েকজন, এরপরে গুলি করে হত্যা করে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। হুমায়ুনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। বলতেছে কোন সাইডে গেলে ভালো হইব, তারা কাকায় বলতেছে আপনারা মোড়ে দাদান ভালো হইব। তারপরে গেছে গায়েরা, সামনে গিয়ে আবার ঘুরে আবার আইছে। একটা গুলি ছিল বুকের নিচের অংশে, আর একটা গুলি ছিল মাথার পিছনের দিকে। আর তাকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা ব্রড ডেড অবস্থায় পাই। ইটের ব্যবসায় বিনিয়োগ করলেই মাসে প্রতি লাখে মুনাফা 18,000 টাকা। এমন প্রলোভনে মাদারীপুরে বিভিন্ন গ্রামের কয়েকশো মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এক প্রতারক। আর সর্বস্ব খুঁয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। তাদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। এদের কেউ ভ্যান চালক, কেউ আবার কৃষক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী, আবার অনেকে প্রবাসী পরিবার। অল্প সময়ে ধনী হওয়ার প্রলোভনে পড়ে মাদারীপুর শিবচরের বাসিন্দারা বিনিয়োগ করেছিলেন লাখ লাখ টাকা। অভিযোগ উঠেছে, মাসে লাখ প্রতি 16 থেকে 18,000 টাকা মুনাফার প্রতিশ্রুতিতে শাহিন জমাদ্দার টাকা নেন কয়েক গ্রামের মানুষের কাছ থেকে। ইটের ব্যবসায় এই টাকা লগ্নির জন্য 4 বছর ধরে সংগ্রহের পর গত নভেম্বর থেকে লাপাত্তা শাহিন। প্রতি লাভের একটা প্রলোভন দেখাইয়া সে এখন আত্মগোপন করে আছে। প্রতি লাখে আমার মাসে 16,000 টাকা দিত। তাই আমি অনেক এনজিও থেকেই এই টাকাটা তুইলে ওরে দিছি। খালার কাছ থেকে, খালা তো বোনে গো কাছ থেকে, তারপরে মামার কাছ থেকে, মানুষজন যারা আছে মানে আত্মীয় স্বজন সবার কাছ থেকে আনছি। এরপর কিস্তি উড়েও টাকা দিছি। কোনো প্রতিষ্ঠান নয়, ব্রিকফিল্ডে বিনিয়োগের কথা বলে নেওয়া হয় কোটি কোটি টাকা। বিশ্বাস রাখতে দেওয়া হয় মোটা অঙ্কের সুদ, আর আস্থা অর্জনের জন্য নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত প্রতিশ্রুতি প্রদান করে শাহিন। প্রথম টাকা ছিলাম, ওই জন্য সম্পূর্ণ টাকা দিয়ে দিলাম, তারপর চালান সহ আবার দিলাম। এরকম করে ও আমাকে লোভ দেয় টাকা নিছে। আমার টাকা হয়েছে গিয়ে 72 লক্ষ টাকা। আমার একটা স্ট্যাম্পে আছে 24 লাখ টাকা, একটা আছে 16 লাখ টাকা, আর একটা আছে 10 লাখ টাকা। ও সব টাকা পয়সা নিয়ে বস্তা বাইন্দা দেখো কোন গেছে গা। গত 27 নভেম্বর থেকে লাপাত্তা শাহিন ও তার পরিবার। বিক্ষুব্ধ পাওনাদাররা তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
শাহিনের নামে এরই মধ্যে প্রতারণার মামলা করা হয়েছে। ভুক্তভোগীদের আইনি সহায়তার আশ্বাস প্রশাসনের। কোনো ভুক্তভোগী এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন, ওনাকে আমি অনুরোধ করব সংশ্লিষ্ট প্রমাণাদি সহ থানায় যোগাযোগ করার জন্য, অভিযোগ দেওয়ার জন্য। সাধারণ জনগণকে বলবো যে আপনারা না জেনে আপনারা প্রতারিত হবেন না এবং কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এই শোক প্রস্তাব উত্থাপন করলে তা গৃহীত হয়। সভায় রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামীকাল সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। এই সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অন্যান্য সকল উপদেষ্টা হাসান আরিফের স্মৃতিচারণ করেন। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষায় বৈশ্বিক মান বাংলাদেশের করণীয় শীর্ষক সেমিনার ছিল। আর সেই অনুষ্ঠানে তিনি বলেছেন, গত 1.5 দশক ধরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রচণ্ড অনিয়ম হয়েছে। দীর্ঘমেয়াদে ভঙ্গুর করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। এ সময় শিক্ষা উপদেষ্টা অভিযোগ করলেন যে শিক্ষকদের আলোচনায় শুধু রাজনীতিই থাকে, গবেষণা থাকে না। কেন এমন পরিস্থিতি তৈরি হলো সেটা বুঝিয়ে এগোতে হবে। শিক্ষিত বেকারের সমস্যা আমাদের এত ছিল না, এখন এটা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত 1.5 দশক ধরে শিক্ষক নিয়োগেও একদম যখন প্রাথমিক পর্যায়ে শিক্ষক লেকচারার নিয়োগ করা, এখানে প্রচণ্ড অনিয়ম শুরু হয়েছে। এটা দীর্ঘমেয়াদী এই প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করার একটা আশঙ্কা দেখা দেয় এতে থেকে। আমনের মৌসুমেও চালের বাজার অস্থির। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামে কোনো সুফল মিলছে না এবং 2 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে বস্তাপ্রতি দাম 250 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। দাম বৃদ্ধির জন্য খুচরা, পাইকারি এবং মিল মালিকরা পরস্পরকে দুষছেন, আর এই দোষারোপের খেলায় ক্রেতারা নাকাল। এদিকে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চড়া দাম, ডলারের উচ্চ মূল্যের কারণে আমদানিজাতের মূল্য বাড়ছে। দেশে এখন আমনের ভরা মৌসুম, অথচ এর সুফল নেই বাজারে। পাইকারি এবং খুচরা পর্যায়ে দাম ঊর্ধ্বমুখী। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে 50 কেজির বস্তা প্রতি দাম বেড়েছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। এর প্রভাবে খুচরা পর্যায়ে মিনিকেটের দাম 7 থেকে 8 টাকা, আর মোটা ও মাঝারি চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। এমন চড়া দামে হতাশ ক্রেতারা। আমাদের একটা নির্দিষ্ট বাজেট থাকে যে আমরা এই টাকার ভিতরে আমরা মাস চালাই নেব, সেক্ষেত্রে আমাদের তো ওই থেকে আমাদের কনসিডার করে স্যাক্রিফাইস করে অল্প করে মানে যেভাবে হোক চালাই নিতে হয়। কেনাকাটা কমিয়ে দিই, খাবার কমিয়ে দিই, এইভাবে একটা ম্যানেজ করা, সংসার একটা ম্যানেজ করার একটা বিষয় থাকে। বাজারে এখন সবচেয়ে কম দামি চাল গুটি স্বর্ণা, কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 52 টাকায়। পাইজাম 58, আর মিনিকেটের জন্য গুনতে হবে মানভেদে 72 থেকে 78 টাকা। 75 থেকে 80 টাকার নিচে মিলছে না নাজিরশাহী। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, মিলাররা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে। মেলহারারা মাল দিতে চায় না, টাকা নিয়ে মাল দিতে চায় না, অর্ডার নিতে চায় না। মিলের দাম বাড়ছে 100, মনে করেন বস্তা প্রতি 50 টাকা, কেজিতে 1 টাকা, এরা বাড়াইছে 2 টাকা। মিলাররা বাড়ায়, এরা আনে, কিন্তু মিলাররা যে এখন কেন বাড়াইতেছে, এই সিজনে তো বাজার বাড়ার কথা না। ধানের চড়া দামের অজুহাত তুলছেন আড়তদাররা, পাশাপাশি দাম বৃদ্ধির জন্য গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজিকেও দায়ী করছেন। মিলাররা এতটা না বাড়াইলেও পারতো, তারা একটু চালের দামটা অস্বাভাবিক বাড়াই দিচ্ছে। কারণ একদিনে 2 দিনে 200 টাকা 400 টাকা চালের বাজার বাড়ে, এটা আমার জীবনের আলোকে নাই। ব্র্যান্ড আসার পর থেকে কনজিউমার ব্র্যান্ডারদের হাতে আসলে বাজারটা নিয়ন্ত্রণে আছে। ওনাদের তো লক্ষ লক্ষ টন ধান তাদের কাছে মজুদ রয়েছে, ওরাই আসলে রেটটা বাড়ায়, ওরাই কমায়। স্থানীয় উৎপাদনে চালের চাহিদা মিটছে না এমন দাবি মিল মালিকদের। বলছেন, আমদানি করা চালের বাড়তি দাম এবং ডলারের উচ্চ মূল্যের প্রভাব পড়ছে দামে। খুব ধীর গতিতে আমদানিটা হচ্ছে। যদি আমদানিটা দ্রুত হয় এবং আমদানির প্রাইসটা যদি কমে আসে, তাহলে অভ্যন্তরীণ মার্কেটের ধান এবং চাউলের দাম কমতে পারে। ডলারের দামটা যদি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায়, আগে যেন 20 টাকা ছিল বহুদিন যাবত,
যদি 120 টাকা দিয়ে যদি বিল পারচেস হয় তা আমার মনে হয় যে তাহলে তো আমার পাবে। রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবির তথ্য বলছে 1 বছরের ব্যবধানে চিকন ও মাঝারি চালের দাম বেড়েছে 14%, আর মোটা চালের দাম বেড়েছে 7%-এরও বেশি। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে চালের দাম যখন এত ঊর্ধ্বগতি, কি দামে ধান কিনেছেন কুষ্টিয়ার চাল মালিকরা তা জানতে চেয়েছেন কৃষি বিপণন অধিদপ্তর। এ ব্যাপারে নোটিশও পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে চলতি সপ্তাহে এ বিষয়ে তথ্য মিলবে। চালের দাম কেজিতে 1 টাকা কমানোর জন্য স্থানীয় প্রশাসন আহ্বান জানিয়েছে। কিন্তু মিলারদের সাথে একটা মিটিং হয়েছে, সেখানে মিলাররা বলেছেন যে তারা যে চালটা বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় 72 টাকা পাইকারি বিক্রি করতেন সেটা 71 টাকা, যেটা 70 টাকা বিক্রি করতেন সেটা 1 টাকা কমিয়ে 69 টাকা, এবং যে মোটা চালটা তারা 50 টাকা কেজি দরে বিক্রি করতেন সেটা তারা 49 টাকায় বিক্রি করবেন। ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে আরও গতি এসেছে। চলতি মাসে 18 দিনে $186 কোটি এসেছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা 42% বেশি। চলতি অর্থ বছরের নভেম্বর পর্যন্ত 5 মাসে রেমিট্যান্স 26% বেড়েছে। আর রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি আয় ভালো হচ্ছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে $20 বিলিয়ন কাছাকাছি। বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $19.96 বিলিয়ন। রপ্তানি রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে। এ সময় আমদানি আয় পরিশোধ বেড়েছে। আর এসব কারণে দীর্ঘদিন 120 থেকে 122 টাকা বেচাকেনা হওয়ায় ডলারের দর 125 টাকা ছাড়িয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। আর অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক এখন কঠোর অবস্থানে, যে কারণে হুন্ডির চাহিদা কমেছে। চলতি মাসেই বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে 125 টাকা বা বেশি দরে রেমিট্যান্সের ডলার কিনছে অনেক ব্যাংক। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেই দেশে ফিরেছে বাংলাদেশ টি-20 দলের একাংশ। তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, হাসান মাহমুদ, নাহিদ রানার সঙ্গী সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আর নতুন দায়িত্বে প্রথম অ্যাসাইনমেন্টই সফল এই কোচ জানিয়েছেন মানসিকতার পরিবর্তনেই সাফল্য মিলেছে। তাসকিন আহমেদের জনপ্রিয়তা এমনিতেই আকাশ ছোঁয়া। তারই এক ঝলক দেখা গেল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে দেশে ফিরতেই সেলফি শিকারীদের কবলে ঢাকা এক্সপ্রেস। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাপ্তির তালিকা করলে জাকের আলী অনিকের নামটা সবার উপরেই থাকবে। 3 ফরম্যাট মাতানো অনিককে ঘিরেও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের উন্মাদনার কমতি নাই। জাকের, তাসকিন ছাড়া প্রথম বহরে দেশে এসেছেন নাহিদ রানা, হাসান মাহমুদ, সঙ্গী জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লাগেজ বিড়ম্বনায় খালি হাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এলেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ তাকে খালি হাতে ফেরায়নি। কিছুটা মানসিকতা যদি কিছুটা পরিবর্তন করার চেষ্টায় ছিলাম, এবং সেটা আমার মনে হয় ছেলেরা করতে পেরেছে, হয়তো ভবিষ্যতে আরও করবে। কারণ কোনো কোচের পক্ষে আসলে বড় প্লেয়ার বানানো সম্ভব না যদি প্লেয়ার যদি নিজে না চায়। ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে। স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশি তারা নিজেরা ইনভলভ থাকতেছে। জাকেরের জাতীয় দলে আসার পেছনে সালাউদ্দিনের অবদান কম না। অনেক দিন ধরেই এই উইকেট কিপার ব্যাটারকে যত্ন করে গড়ে তুলেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ। জাকির যেখানে যে পজিশনে খেলে ইউজ টু, আসলে এই কারণে তার ওইখানে মেন্টাল মেকআপটা অনেক বেশি হয়েছে। কারণ নর্মালি সে বিপিএলে বলেন বা যেখানে বলেন, সে কিন্তু প্রত্যেকটা পজিশনে খেলে অভ্যস্ত। ইভেন বিপিএলে কিন্তু 6-7 খেলে অভ্যস্ত হয়। কারণ বাংলাদেশে দেখবেন না যে কখনো 6-7 নম্বরে প্লেয়ার আসলে আমাদের খুব ভালো ফিনিশার আছে। যেহেতু সে এখানে অভ্যস্ত, সে জানে কীভাবে কী করতে হবে। আগে শুধু নিজেদের নিয়েই চিন্তা করত বাংলাদেশ দল। এই সফরে সেখানেই পরিবর্তন এনেছেন সালাউদ্দিন। নিজেদের শক্তির পাশাপাশি প্রতিপক্ষের শক্তি দুর্বলতা নিয়ে কাজ করা হয়েছে, তাতেই সফলতা মিলেছে। আমাদের নিজেদের আসলে অনেক উপরে তুলতে হবে। এই উপলব্ধিটা ছেলেদের আসছে, এবং আমি জানি না হয়তো আগেও ছিল, এখন আমার চোখে যেটা লাগছে, এবং তারা আসলে অনেক ভালো করতে চায়। তো সেটার জন্য যদি আমরা যারা আছি তারা ঠিকমতো তাদের কাছে সঠিক গাইডলাইন দিতে পারলে আমার মনে হয় ছেলেগুলো ভালো করবে। সব মিলিয়ে 4 ধাপে টাইগারদের দেশে ফেরার কথা। প্রথম ধাপে 5 জন এসেছেন, দ্বিতীয় ধাপে আসবেন 7 জন, তৃতীয় ধাপে 2 এবং শেষ ধাপে ফিরবেন দলের 4 জন সদস্য। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। তেল আবিবে হুথিদের ব্যালিস্টিক মিসাইল ছোড়ার কয়েক ঘন্টার মাথায় জবাব দিল যুক্তরাষ্ট্র। ইয়েমেনের রাজধানী সানায় সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
হুতি বিদ্রোহীদের অস্ত্রাগার, মিসাইল স্টোরেজ, কমান্ড সেন্টার সহ একাধিক স্থাপনা ধ্বংস করেছে। এর পাশাপাশি হুতিদের ছোড়া কয়েকটি ড্রোন বিধ্বস্তেরও দাবি করেছে ওয়াশিংটন। ইয়েমেনের রাজধানী সহ গুরুত্বপূর্ণ বন্দরনগরীতে হামলার জবাবে শনিবার তেল আবিবে ব্যালিস্টিক হামলা চালায় হুতি বিদ্রোহীরা। আয়রন ডোমের বুক চিরে যা আঘাত হানে ইহুদি ভূখণ্ডে। আহত হন 16 ইসরায়েলি। হামলার কয়েক ঘন্টা যেতে না যেতেই জবাব আসে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে। ইয়েমেনের রাজধানী সানায় কয়েক দফায় বিমান হামলা চালায় ওয়াশিংটন। ব্যবহার করা হয় F-18 হর্নেট মডেলের ফাইটার জেট। ধ্বংস করা হয় বিদ্রোহী গোষ্ঠীটির অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র ভান্ডার, কমান্ড সেন্টার সহ একাধিক স্থাপনা। হুতিদের ছোড়া বেশ কয়েকটি ড্রোন এবং অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ধ্বংসের দাবিও করে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অভিযান পরিচালনাকারী সংস্থা মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরীয় অঞ্চলে হুতিদের তৎপরতা কমানো এবং সামরিক সক্ষমতা ধ্বংসেই এই অভিযান। গাজায় আগ্রাসনের প্রতিবাদে গেল 1 বছরেরও বেশি সময় ধরে লোহিত সাগর ও আশপাশে চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোয় নিয়মিত হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সরাসরি টার্গেট করেছে তেল আবিবকেও। জবাবে ইয়েমেনে বহুবার অভিযান চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোটগুলো। অনিক রহমান, যমুনা নিউজ। শত্রু ভেবে এবার ভুল করে নিজেদের যুদ্ধ বিমানে ভূপাতিত করল মার্কিন সামরিক বাহিনী। শনিবার লোহিত সাগরে ইয়েমেনের উপকূলের কাছে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় জীবিত আছেন সামরিক যানটির 2 পাইলটই। বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তেও এমার্জেন্সি এজেক্টর ব্যবহার করে ফাইটার জেটটি থেকে বের হয়ে আসে তারা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, লোহিত সাগরে মোতায়েন করা USS গ্যাটিসবার্গ রণতরী থেকেই ছোড়া গাইডেড ক্ষেপণাস্ত্র আঘাত করে F-18 মডেলের যুদ্ধ বিমানটিকে, যেটি পরিচালনা করছিল আরেক রণতরী হ্যারি এস ট্রুম্যানের ক্রুরা। রাডার, রেডিও যোগাযোগ সম্পূর্ণ সচল থাকা সত্ত্বেও কিভাবে এই মারাত্মক ভুল হলো তা নির্ণয়ে তদন্ত চলছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের শঙ্কা প্রত্যাখ্যান করল পাকিস্তান। ওয়াশিংটনের আশঙ্কাকে ভিত্তিহীন, অযৌক্তিক দাবি করে শনিবার বিবৃতি দিয়েছে ইসলামাবাদ। সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দাবি পাকিস্তানের, আর তাই যুক্তরাষ্ট্রের যে কোনো অভিযোগ সম্পূর্ণ অপ্রত্যাশিত, যুক্তিহীন। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সন্ত্রাস দমনে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস রয়েছে। এর আগে গেল সপ্তাহে পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলেই মন্তব্য করেন দেশটির নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন ফিনার। তার বক্তব্যের একদিন পরে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপরে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।